গণ অভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করেছি যে দক্ষিণপন্থার একটা উত্থান মানে অন্তত সারফেসে দেখা গেছে। তো ভেতরে ছিল, সেজন্যই সারফেসে এসছে। এবং বিভিন্ন দেশে কিন্তু গণ অভ্যুত্থানের পরে এটা দেখা যায়। এটা বাংলাদেশেই যে স্পেশালি দেখা গেছে বিষয়টা এরকম না। যাদেরকে চেপে রাখা হয়, দমন করে রাখা হয়, তাদের একটা উত্থান ঘটে এবং তারা এক ধরনের জনসমর্থনও পায়, সহানুভূতি পায় অ্যাটলিস্ট। তো আমরা তো দেখলাম যে ভোটে জামায়াতের ভোট, নির্বাচনে জামায়াতের ভোট উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জামায়াত এনসিপি মিলে ভোট তো মানে উল্লেখযোগ্যভাবে বেশি, মানে 35% বেশি। তো আমরা যদি এটাকে মানে ডানপন্থীদের ভোট বলি তাহলে এটা কিন্তু উল্লেখযোগ্য। ডানপন্থীদের ভোট কিন্তু বিএনপিও পেয়ে আসছে এবং বিএনপিকে তো একটা মধ্যডান বলা হতো, এবার তার একটা বিবেচনা করা হয় মধ্য সেন্ট্রিস্ট ক্যারেক্টার। এবং গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অ্যাবসেন্সে মনে করা হয় যে বিএনপি মধ্যডান থেকে একটু বামের দিকে গেছে বা একেবারে মধ্য সেন্ট্রিস্ট। জি জি, এবং আওয়ামী লীগের বাজারটা নেয়ার চেষ্টা করছে, এইরকম একটা ওপিনিয়ন কিন্তু আছে। আচ্ছা, আরেকটা হলো যে এইরকম একটা পারসেপশনও আমাদের সাংবাদিক মহলে আছে, সেটা হলো যে এই মেয়াদটা বিএনপি চায় যে আওয়ামী লীগ কোনোভাবে না ফিরতে পারুক বা এইরকম পরিস্থিতির মধ্যেই থাকুক, যে শেখ হাসিনা আসছে, বাংলাদেশ আসছে, এইসব বলতে থাকুক, সেটা না ঘটুক ইত্যাদি। তাতে আওয়ামী লীগের একটা বড় অংশ ধীরে ধীরে বিএনপির দিকে মার্চ করবে, এরকম একটা মানে কি বলবো, একটা ধারণা আছে। হ্যাঁ, এটা একটা কৌশল মনে করা হয়। আচ্ছা, তবে আমার মনে হয় যে সরকার যদি, যেমন সংস্কারের কথা ভাই বলছিলেন, সংস্কারে বিএনপিকে একটু অনাগ্রহী দেখা যাচ্ছে, রিলাক্টেন্টও বলা যায়, নির্লিপ্তও বলা যায়। আজকে দেখবেন যে আইএমএফের একটা প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক হয়েছে, সেখানে কিন্তু অর্থনৈতিক সংস্কারের ব্যাপারেও বিএনপি বলেছে যে আমরা একটু ধীরে ধীরে অগ্রসর হতে চাই, আমাদের বাস্তবতা অনুযায়ী আমরা দ্রুত এগোতে পারবো না, এটা কিন্তু বলা হয়েছে। কারণ আইএমএফ তো সংস্কারে চাপ দিচ্ছে, তাদের তো কিছু অনেকদিন ধরেই পাঠ্যপুস্তক নির্ভর কিছু ব্যবস্থাপত্র আছে, নতুন ঋণ কর্মসূচিতে সরকার যেতে চাচ্ছে, সরকার অর্থ সংকটে আছে ইত্যাদি। আমি জিনিসটা তুললাম এই জন্য যে শুধু রাজনৈতিক সংস্কার না, অর্থনৈতিক সংস্কারেও বিএনপি সরকার একটু স্লো গোয়িং। আচ্ছা, তো এই অবস্থায় তাদেরকে মানে জনকল্যাণে বেশি করে নিবেদিত হতে হবে, সুশাসনের ব্যাপারে সিরিয়াস হতে হবে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, দ্রব্যমূল্য এবং সুশাসনটা আছে। জি জি, আমি মনে করি যে বিএনপি যদি সংস্কারে কিছুটা উদাসীন থেকে বা দূরবর্তী থেকেও যদি সুশাসনে মনোযোগ দিতে পারে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে, একের পর এক চ্যালেঞ্জ কিন্তু সরকারের সামনে আসছে। যেমন দায়িত্ব গ্রহণের পরপরই ইরান যুদ্ধের কারণে একটা চ্যালেঞ্জ এসছে, জ্বালানি পরিস্থিতি, সেটা কিছুটা স্টেবিলাইজড হয়েছে কিন্তু এখনও আছে। আচ্ছা, হরমুজে উত্তেজনা আছে, ইরান ঘিরে আবার উত্তেজনা আছে, ফলে এটা দ্রুত সামাল দেওয়া কঠিন হবে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে বন্যা, এখন আবার বন্যা প্রাকৃতিক হয়েছে 7টা জেলায় তো বন্যা পরিস্থিতি, এবং আমাদের বন্দর নগরী কিন্তু ডুবে গেছে, এটা একটা ডিজাস্ট্রাস এবং মানে আমাদের লাইফলাইন বলা হয় বন্দর নগরীর সঙ্গে রাজধানী যদি বিপন্ন হয়, এটা একটা বড় ঝুঁকি তৈরি করবে মানে ম্যানেজ করার ক্ষেত্রে। আরেকটা হলো যে ভাই বলছিলেন যে আওয়ামী লীগ কিন্তু আরো এসেছে যে প্রতিষ্ঠান শক্তিশালী করা, গড়ে তোলার দিকে মনোযোগটা এখনো খুব স্পষ্ট না, বরং কোনো ক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে পুরনো স্টাইলে দলীয়করণ হচ্ছে কিনা, এবং একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে যা যা ঘটেছে সেগুলো কিন্তু ভালো। প্রশ্ন অনেকে মনে করেন যে রাজনীতির প্রতি মানুষ আবার নতুন করে আবার হতাশ হতে শুরু করেছে, যেটা শেখ হাসিনার শাসনামলে হয়েছে। অনেকে মনে করছে, যারা সমালোচনা করছে তারা মনে করছে যে সমালোচনার ক্ষেত্রে একটা বলতে হবে, যেমন কাউকে বলতে শোনা যাচ্ছে যে আমরা অন্তর্বর্তী সরকারের আমলে আমরা 6 মাস পরে সমালোচনা শুরু করেছিলাম, এই সরকারকে আমরা 1 বছর সময় দিতে চাই বা 6 মাস দিতে চাই, তারপরে সমালোচনা করব। অনেকে কিন্তু সমালোচনা করছে না, সমালোচনা বন্ধ রেখে, হ্যাঁ, যে একটা বিপর্যস্ত অবস্থায় একটা দল দায়িত্ব নিয়েছে। এমনকি অন্তর্বর্তী আমলেও বিপর্যয় বেড়েছে, কমেনি। যেমন আমি তো অর্থনীতির ছাত্র, আমি লক্ষ্য করেছি যে আমাদের বিনিয়োগ পরিস্থিতির অবনতি হয়েছে গত 18 মাসে,
মানে তৈরি পোশাক খাতে 1.5 লাখ লোক কর্মচ্যুত হয়েছে, তারপরে রপ্তানি কমেছে ইত্যাদি। তো এই পরিস্থিতির মধ্যে একটা সরকারের পক্ষে দায়িত্ব পালন করা, নতুন বাজেট দিয়েছে, নতুন অর্থ বছর, কঠিন, রাজস্ব আদায় পরিস্থিতি খারাপ, এর মধ্যে আবার সরকারের কিন্তু ব্যয় বাড়বে এই যে এইসব ডিজাস্টার ম্যানেজমেন্টে। তো বিএনপির একটু কপাল খারাপ মনে হচ্ছে। তো আবার এটাকে পরীক্ষা হিসেবেও বিএনপি নিতে পারে বা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে, এটাতে সফল হলে তারা কিন্তু মানুষের সহানুভূতি সমর্থন বাড়বে। আচ্ছা, আর ভাই যেটা বলছিলেন যে জঙ্গি তৎপরতা কিন্তু এই সরকারের আমলেও চলছে না বলা যাবে না। এই যে কালেমা খচিত পতাকা নিয়ে, কালেমাতে তো কোনো আপত্তি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইএস বা আল কায়দা বা তালেবানের পতাকা নিয়ে যদি উৎসাহ দেখা যায় অহেতুক বা নিষিদ্ধ ঘোষিত কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন, যদি এটা তো অন্তর্বর্তী আমলে আমরা দেখেছি যে তারা মিছিলের আয়োজন করেছিল এবং সেটা ঠেকাতে অন্তর্বর্তী সরকার উদ্যোগী হয়নি। তারপর ওই সময়ে আওয়ামী লীগ বাদ দেন, আওয়ামী লীগ না হয় প্রতিশোধের শিকার হয়েছে বা সেটা হয়তো ভাই যেটা বলছেন যে এটা স্বাভাবিক, আমি যদি সেটা স্বাভাবিকও ধরি, মানে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যে লিবারেল অংশ, তারাও কিন্তু আক্রান্ত হয়েছে, তাদেরকে ভুলভাবে ট্যাগ করা হয়েছে। তারপর হচ্ছে যে মুসলমানদের মধ্যে যে অংশ লিবারেল, যারা হিস্টোরিক্যালি আমাদের দেশে আছে শান্তিবাদী, তারা কিন্তু আক্রান্ত হয়েছে, মাজারগুলো আক্রান্ত হয়েছে। বিএনপি সরকারের আমলে ঢাকা শহরে মিরপুরে মাজার আক্রান্ত হয়েছে, তাই না? এবং পীর সাহেবকে পিটিয়ে মারা, এগুলো ঘটেছে। তো ফলে এই যে দক্ষিণপন্থী উত্থান যেটা হয়েছিল, সেটার কিন্তু একটা ধারাবাহিকতা আমরা এই সরকারের আমলেও দেখতে পাচ্ছি এবং এটা বিএনপি সরকারকে অ্যাড্রেস করতে হবে। যদি অ্যাড্রেস করতে না পারে, তাহলে যে লিবারেল অংশ বিএনপিকে সমর্থন করেছিল গত নির্বাচনে, তারা কিন্তু বিপুলভাবে বিএনপিকে জয়যুক্ত করেছে। বিএনপির ভোট তো আমি হিসাব করলে দেখি যে বিদ্রোহী প্রার্থী সহ 55% ভোট। এত ভোট বিএনপি হিস্টোরিক্যালি কখনো পায়নি, তাই না? আওয়ামী লীগ পেয়েছিল 48%, তাও 2008 সালের বিতর্কিত নির্বাচনে, যেটা অনেকটা একতরফা ছিল। এগুলো এখন জানা যাচ্ছে যে কিভাবে একতরফা হয়েছিল। তো এই নির্বাচনে বিএনপির ভোট তার চেয়ে বেশি। তো এখানে কিন্তু আওয়ামী লীগের ওই অংশেরও ভোট আছে, যাদের কথা শুনে ভাই আমার উপর একটু ক্ষিপ্ত হলেন। তো তারা কিন্তু ওই প্রত্যাশায় বিএনপিকে ভোট দিয়েছে যে বাংলাদেশটা তারা একটা স্পেস পাবে, একটা লিবারেল জায়গা থাকুক এবং তারা যাতে ওই জায়গাটায় বিচরণ করতে পারে। তো এই অংশটাকে অপরাধী বলে সাব্যস্ত করা আমার মনে হয় ঠিক হবে না। সমর্থন করা আর অপরাধ করা কিন্তু এক জিনিস না, ভুল আর অপরাধ এক জিনিস না, এমনকি অন্যায় আর অপরাধ এক জিনিস না, এমনকি ফৌজদারি অপরাধ এবং আর্থিক অপরাধ কিন্তু এক জিনিস না। এবং এত অপরাধের বিচার করতে গেলে বিচার বিভাগের ওপরও চাপ সৃষ্টি হবে এবং তদন্ত আপনি করে শেষ করতে পারবেন না। আমরা কিন্তু দেখছি যে বিচার কিন্তু শ্লথ হয়ে গেছে এবং এই বিচার নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে, অস্বচ্ছতার প্রশ্ন উঠছে। তো তারেক রহমান সাহেব কিন্তু লাস্ট বলেছেন যে আমরা সময় নেব, কিন্তু আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। এবং উনি কিন্তু একটা ইনক্লুসিভ গ্রোথের কথা উনি বলে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে পা দেওয়ার দিন থেকে। তো এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। এখন উনি যে স্ট্যান্ডার্ড থেকে দেখছেন দেশটাকে, আমার মনে হয় যে বিএনপির যারা তার নেতৃত্বে আছে, তাদেরও ওই ধারায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।